হ্যালো স্টুডেন্টস, আগের দিন ক্লাসে আমি তোমাদের বলের বিভাজন দিয়ে শেষ করেছিলাম। আজকে আমি তোমাদের বল সম্পর্কে আরো কিছু আলোচনা করব। প্রথমে বলি, বল সাধারণত কয় প্রকার ও কি কি। বল হচ্ছে দুই প্রকার, সাধারণত দুই প্রকার, যথা স্পর্শযুক্ত বল ও স্পর্শ ছাড়া বল। তাহলে আমরা প্রশ্নটা লিখি যে বল সাধারণত কয় প্রকার ও কি কি। বল সাধারণত কয় প্রকার ও কি কি। বল সাধারণত দুই প্রকার, যথা স্পর্শযুক্ত বল ও স্পর্শ ছাড়া বল। একটা হলো স্পর্শযুক্ত বল, আর দুই হলো স্পর্শ ছাড়া। স্পর্শযুক্ত বল ও স্পর্শ ছাড়া বল, স্পর্শবিহীন বল। বেশ, তাহলে এবার স্পর্শ ছাড়া বল কাকে বলে উদাহরণ দিতে হবে। যে বলগুলো প্রয়োগ করতে গেলে আমাদের বস্তুকে স্পর্শ করতে হয়, স্পর্শ করে যে বল প্রয়োগ করা হয় তাকে বলা হয় স্পর্শযুক্ত বল। যেমন ধরো কোনো কিছুকে ঠেলে দেওয়া হলো, ধাক্কা মেরে সরানো হলো, কিংবা কোনো কিছুকে টেনে আনা হলো, তো সেক্ষেত্রে স্পর্শ করে টানতে হবে বা স্পর্শ করে ঠেলতে হবে। তাহলে ঠেলা বল, টানা বল, এগুলো হচ্ছে স্পর্শযুক্ত বল। তাহলে প্রশ্নটা লিখি আমরা, স্পর্শযুক্ত বল কাকে বলে উদাহরণ দাও। স্পর্শযুক্ত বল কাকে বলে উদাহরণ দাও। উত্তরটা হলো ছাড়া যে বল প্রযুক্ত হয়। তাকে স্পর্শযুক্ত বল বলে। উদাহরণ যেমন
সরি, এটা স্পর্শযুক্ত বল বলে ফেলেছিলাম। এটা স্পর্শ ছাড়া, স্পর্শ ছাড়া। স্পর্শ ছাড়া বল কাকে বলে? স্পর্শ ছাড়া বল কাকে বলে? উদাহরণ দাও। স্পর্শ ছাড়া যে বল প্রযুক্ত হয় তাকে স্পর্শ ছাড়া বল বলে। সরি, এখানে স্পর্শ যুক্ত হয়ে গেছে, এটা স্পর্শ ছাড়া লিখতে হবে। স্পর্শ ছাড়া যে বল প্রযুক্ত হয় তাকে স্পর্শ ছাড়া বল বলে। যেমন অভিকর্ষ বল, বিকর্ষণ বল, চৌম্বক আকর্ষণ বা বিকর্ষণ বল। দেখো এগুলো কেন স্পর্শ ছাড়া বল কেন? কারণ মহাকর্ষ বল সূর্য আর পৃথিবীর মধ্যে ধরো মহাকর্ষ বল ক্রিয়া করে, সূর্য আর পৃথিবী পরস্পরকে স্পর্শ করে নেয়, স্পর্শ ছাড়াই মহাকর্ষ বল ক্রিয়া করছে। আবার অভিকর্ষ বল পৃথিবীর উপরে কোনো বস্তুকে পৃথিবী একটা বল দ্বারা আকর্ষণ করছে, তখন পৃথিবী ভূপৃষ্ঠ ছেড়ে উপরেও যদি বস্তুটা থাকে তো পৃথিবীর সঙ্গে কোনো স্পর্শ নাই, তাহলে স্পর্শ ছাড়াই আকর্ষণ করছে বস্তুটাকে, তাহলে এটা হচ্ছে যে স্পর্শ ছাড়া আকর্ষণ বল। ঠিক যেরকম চুম্বক, একটা চুম্বকের সামনে একটা লোহা রাখা হয়, স্পর্শ করে না থাকলেও আকর্ষণ করতে পারে, তাহলে এগুলো হচ্ছে স্পর্শ ছাড়া আকর্ষণ বল। আর প্রথমে কি ছিল? স্পর্শ যুক্ত আকর্ষণ বল। তাহলে কি এবার স্পর্শ যুক্ত আকর্ষণ বল কাকে বলে? প্রথমটা হলো স্পর্শ যুক্ত বল কাকে বলে? উদাহরণ দাও। যুক্ত বল স্পর্শযুক্ত বল কাকে বলে? উদাহরণ দাও। আগেই বললাম যে খেলা বল, টানা বল এগুলো হচ্ছে স্পর্শযুক্ত বল। তারপর ঠেলতে গেলে তাকে স্পর্শ করে ঠেলতে হয়, টানতে গেলে তাকে স্পর্শ করে টানতে হয়। তাহলে উত্তরটা কি হবে? না, স্পর্শের মাধ্যমে যে বল প্রয়োগ করা হয় তাকেই বলা হয় স্পর্শযুক্ত বল। উত্তরটা আমরা লিখি
স্পর্শের মাধ্যমে যে বল প্রয়োগ করা হয় স্পর্শযুক্ত বল। স্পর্শযুক্ত ঠিক আছে। উদাহরণ হচ্ছে তাহলে টানা বল, ঠেলা বল ইত্যাদি। যেমন টানা বল, ঠেলা বল, এইবার আমাদেরকে অন্য বল মানে এই টানা বল, ঠেলা বল, স্পর্শযুক্ত বা স্পর্শ ছাড়া এইসব কিছু বল আছে, সেই বলের ক্রিয়ার ফলে গতি সৃষ্টি হয়, আবার কখনো গতি সৃষ্টি হয় না। তো কখন গতি সৃষ্টি হয়, তখন সেটা কি টাইপের বল, যখন গতি সৃষ্টি হয় না তখন কি টাইপের বল, সেই টাইপ, বলের টাইপ বুঝতে গেলে, বলের ধরন বুঝতে গেলে আমাদের প্রতিমিত বল এবং কার্যকরী বল সম্পর্কে জানতে হবে। তো প্রতিমিত বল কাকে বলে? প্রতিমিত বল কাকে বলে সেটা উদাহরণ দিয়ে বোঝাও। যেমন ধরো কোনো বস্তুর উপরে বিভিন্ন দিক থেকে বল প্রয়োগ করা হয়। একটা বস্তু টেবিলের উপর স্থির আছে, তো তাকে চারিদিক থেকে বল প্রয়োগ করা হচ্ছে, অনেকগুলো একাধিক বল প্রয়োগ করা হচ্ছে। বল প্রয়োগ করার ফলে দেখা গেল বস্তুটা স্থির থাকছে, নড়াচড়া করছে। তাহলে এখানে যে বাইরে থেকে বলগুলো প্রয়োগ করা হলো, সেই বলগুলোর রেজাল্টেড ফোর্স মানে হচ্ছে লব্ধি বল। লব্ধি বল শূন্য থাকছে, সেই জন্য বস্তুটা সরাসরি করছে না, বস্তুটা স্থির থাকছে। তাহলে এই যে একাধিক বল প্রয়োগ করা হলো, যাদের লব্ধি বল শূন্য হলো, সেই বলগুলোকে বলা হয় প্রতিমিত বল। ওই বলগুলো মিলিয়ে একটা প্রতিমিত বল সংস্থা তৈরি করে। ওই বল সংস্থার প্রয়োগের ফলে বস্তুটা স্থির থাকছে, বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। বা যদি সমবেগে চলতে থাকে কোনো বস্তু, তার উপরে এরকম যদি প্রতিমিত বল প্রয়োগ করা হলো, দেখা গেল সে একই রকম সমবেগেই চলছে বস্তু, তাহলে ওই বাইরে থেকে বলগুলো যেগুলো প্রয়োগ করা হচ্ছে সেগুলো নিশ্চয়ই প্রতিমিত বল। তাহলে প্রতিমিত বলের ফলে বস্তু হয় স্থির থাকবে, নয়তো যদি সমবেগে চলতে থাকে বস্তু, তার উপরে যদি প্রতিমিত বল প্রয়োগ করি, যদি সে একই বেগেই চলতে থাকে, একই সমবেগেই চলতে থাকে, কোনো ত্বরণ বা মন্দন সৃষ্টি না হয়, তাহলে বাইরে থেকে যে বলগুলো প্রয়োগ করা হচ্ছে সেই একাধিক বল হলো প্রতিমিত বল। তাহলে আমাদের এখানে প্রশ্ন আসবে যে প্রতিমিত বল কাকে বলে, উদাহরণ দাও। প্রতিমিত বল কাকে বলে, উদাহরণ দাও। মানে প্রতিমিত বলে উদাহরণ দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখি কোন বস্তুর উপর দুই বা তার বেশি বল প্রয়োগ করলে
কোন বস্তুর উপর তার বেশি বল প্রয়োগ করলে যদি বলগুলি লব্ধি শূন্য হয় তাহলে প্রযুক্ত বলগুলিকে সীমিত বল বলে। প্রচলিত বল বলে। যেমন ধরো একটা প্লেট থেকে একটা ব্যাগ বা থলে ঝুলছে, ব্যাগ থেকে একটি ব্যাগ থলে একটা ব্যাগ বা থলে ঝুলছে। ব্যাগ বা থলে ঝুলছে। এখানে এখানে থলের উপর অভিকর্ষ বল বা থলের ওজন নিচের দিকে ক্রিয়া করে। এবং থলের উপর পেরেকের প্রতিক্রিয়া বল এবং থলের উপর পেরেকের
ক্রিয়া বল দিকে ক্রিয়া বল এই দুই বলের এই যে প্রতিক্রিয়া বল আর থলের ওজনজনিত বল, এই দুটো বল, ওজন বলটা নিচের দিকে ক্রিয়া করছে আর প্রতিক্রিয়া বলটা উপরের দিকে ক্রিয়া করছে। এই দুটো বলের ফলে যে লব্ধি বল, সেই লব্ধি বলটা শূন্য হচ্ছে। কেন হচ্ছে না? দুটো বলই সমান, লম্ব প্রতিক্রিয়া বল যতটা, ওজনজনিত বল ততটা। দুটো বিপরীত দিকে ক্রিয়া করছে, তাহলে একে অপরকে ক্যান্সেল করে দিচ্ছে, অর্থাৎ লব্ধি বল শূন্য হয়ে যাচ্ছে। সেই জন্য স্থির হয়ে ঝুলছে ব্যাগটা, ব্যাগের কোনো ত্বরণ বা মন্দনযুক্ত গতি সৃষ্টি হচ্ছে না। তাই জন্য এটা হচ্ছে, এই দুটো বল হচ্ছে, কোন দুটো বল? ওজনজনিত বল আর প্রতিক্রিয়া বল। এই দুটো বল হচ্ছে প্রতিমিত বল। এবার উপর দিকে ক্রিয়া করে, এই দুই বল সমান, এই দুটো বল কি বললাম? এই দুটো বল সমান, বল সমান ও বিপরীত। তাই তাদের লব্ধি বল শূন্য। লব্ধি বল তাদের লব্ধি বল শূন্য। সেই জন্য হয়ে ঝুলছে। এখানে থলের ওজন এবং পেরেকের প্রতিক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল। এখানে থলের ওজন এবং পেরেকের প্রতিক্রিয়া বল, দুটি বল, এই দুটো বলই হলো প্রতিমিত। ঠিক আছে, তাহলে প্রতিমিত বল ব্যাপারটা কি আমরা বুঝলাম। এবার প্রতিমিত বলের প্রভাব লিখব। প্রতিমিত বলের প্রভাবে কি হয়? প্রশ্নটা হলো প্রতিমিত বলের প্রভাব লিখব। প্রতিমিত বলের প্রভাব লিখব। তাহলে উত্তরটা কি হলো?
না, যখন প্রতিমিত বল প্রয়োগ করা হয়, যদি স্থির বস্তুর উপর প্রয়োগ করা হয় বস্তু স্থিরই থাকে, আর যদি সমবেগে গতিশীল বস্তুর উপর প্রয়োগ করা হয় বস্তু স্বাভাবিক গতিশীলই থাকে। তাহলে প্রতিমিত বলের প্রভাব কি হচ্ছে, হয় বস্তুটা সমবেগে চলতে থাকবে, না হলে বস্তু স্থির থাকবে। তাহলে উত্তর হলো প্রতিমিত বলের প্রভাবে বস্তু ঠিক থাকে অথবা সমবেগে চলতে থাকে। বেশ, তাহলে প্রতিমিত বল সম্পর্কে আমাদের আলোচনা হলো। এবার আমরা কার্যকরী বল বা অপ্রতিমিত বল নিয়ে আলোচনা করব। আমাদের পরের প্রশ্ন হলো কার্যকরী বল বা অপ্রতিমিত বল কাকে বলে, উদাহরণ দাও। কোনো বস্তুর উপরে ধরো বল প্রয়োগ করা হলো, একাধিক বল প্রয়োগ করা হলো, কিন্তু বলগুলো লব্ধি বল শূন্য হলো না, তাহলে ওই যে বলগুলো প্রয়োগ করলাম সেই বলগুলোর প্রভাবে যে লব্ধি বল সৃষ্টি হলো, সেই লব্ধি বলের প্রভাবে বস্তুটার গতি ক্রমশ বৃদ্ধি পাবে, অর্থাৎ ত্বরণ থাকবে। আবার যদি বিপরীত দিকে বলা যায় যে কোনো বলের লব্ধি বল সৃষ্টি হলো, সেই লব্ধি বলের প্রভাবে বস্তুর গতি কমতে শুরু করলো, তার কারণে মন্দন হবে। তাহলে ওই যে লব্ধি বলের প্রভাবে মন্দন বা ত্বরণ হচ্ছে, ওই লব্ধি বলটাই হচ্ছে কার্যকরী বল। তাহলে আমরা বলতে পারি যে কোনো বস্তুর উপর প্রযুক্ত একাধিক বলের লব্ধি বল যদি শূন্য না হয়, তাহলে এই লব্ধি বলটা কি বলা হবে, কার্যকরী বল। তাহলে আমরা প্রশ্নটা লিখি যে কার্যকরী বল ও অপ্রতিমিত বল কাকে বলে, উদাহরণ দাও। কার্যকরী বল বা অপ্রতিমিত বল। বল বা অপ্রতিমিত বল। কার্যকরী বল বা অপ্রতিমিত বল কাকে বলে, উদাহরণ দাও। তাহলে উত্তরটা কি বললাম, না কোন বস্তুর উপর প্রযুক্ত একাধিক বলে কোন বস্তুর উপর প্রযুক্ত একাধিক লব্ধি বল যদি শূন্য না হয়, লব্ধি বল শূন্য
তাহলে তাহলে ওই লব্ধি বলকে কার্যকরী বল বলে। লব্ধি বলকে বল, ঠিক আছে। তাহলে এবার বলি যে কার্যকরী বলের প্রভাবে কি ঘটে, এটা আগেই বললাম। কার্যকরী বলের প্রভাবে যেটুকু লব্ধি বল সৃষ্টি হবে তার প্রভাবে বস্তুটার গতি বৃদ্ধি পাবে অথবা গতি হ্রাস পাবে। যদি গতি ক্রমশ বৃদ্ধি পায় মানে বস্তুর বেগ যদি ক্রমশ বৃদ্ধি পায় তাহলে ত্বরণ সৃষ্টি হবে, আর যদি গতি বা বেগ ক্রমশ কম হয় তাহলে পরে মন্দন সৃষ্টি হবে। তাহলে কার্যকরী বলের প্রভাবে কি হয় না বস্তুর ত্বরণ বা মন্দন সৃষ্টি হয়। তাহলে প্রশ্নটা কি কার্যকরী বলের প্রভাব লেখো, কার্যকরী বলের প্রভাব লেখো। কার্যকরী বলের প্রভাব লেখো। উত্তরটা কার্যকরী বলের প্রভাবে বস্তুর ত্বরণ বা মন্দন সহ গতি সৃষ্টি হয়। কার্যকরী বলের প্রভাবে বস্তুর ত্বরণ সহ মন্দন সহ গতি সৃষ্টি। তাহলে বুঝতে পারলে যে বস্তুর উপরে যখন একাধিক বল প্রযুক্ত হচ্ছে তখন ওই একাধিক বলের মধ্যে যার প্রভাবটা বেশি থাকবে, অর্থাৎ দুটো বল দুদিক থেকে ক্রিয়া করছে, একটার উপরে একটা বল প্রয়োগ করার ফলে বস্তুটা যেদিকে সরার চেষ্টা করছে অপর বল প্রয়োগ করার ফলে বস্তুটা তার বিপরীত দিকে সরার চেষ্টা করছে। তো যার প্রভাব বেশি হবে তার প্রভাবে বস্তুটা সামনের দিকে এগিয়ে যাবে কিংবা পিছনের দিকে সরে যাবে। তো কার্যকরী বলের সংজ্ঞাটা আমরা বললাম কিন্তু উদাহরণটা দেওয়া হয় নাই। তো ঠিক আছে, উদাহরণটা এরপরে তাহলে বলে দিচ্ছি। হ্যাঁ, এখানে তাহলে উদাহরণ দাওটা কেটে দিলাম, পরে লিখি যে কার্যকরী বলের উদাহরণ দাও। কার্যকরী বলের প্রভাবে কি হয় বললাম, যে দুটো বল বা যে একাধিক বল প্রযুক্ত হচ্ছে
সেই একাধিক বলের কাটাকুটিতে যে বলটুকু অবশিষ্ট থাকবে, অর্থাৎ যেটা লব্ধি বল হবে, সেই লব্ধি বলের প্রভাবে সেই লব্ধি বলেরই অভিমুখে বস্তুটা সহ বা মন্দন সহ যে গতি সৃষ্টি হবে, সেই গতিটার জন্য যে লব্ধি বলটা দায়ী থাকলো, সেই লব্ধি বলটা কার্যকরী বলের প্রভাবে বস্তুটার কি সৃষ্টি হলো, ত্বরণ বা মন্দন সহ গতির সৃষ্টি হলো। ঠিক আছে, এরপর উদাহরণটা দিয়ে দিচ্ছি, কার্যকরী বা অপরিবর্তিত বলের উদাহরণ দাও। তাহলে আমরা প্রশ্নটা লিখি, কার্যকরী বলের উদাহরণ দাও। উত্তরটাকে বলি, তারপর লিখছি। ধরো মেঝেতে একটা বস্তু আছে, বস্তুটাকে ঠেলা দিয়ে সরাচ্ছি, সরালে পরে এই যে প্রযুক্ত ঠেলা বল আর বস্তুর গতির বিরুদ্ধে বাতাস বা মেঝের যে ঘর্ষণ বল, মেঝের প্রতি ঘষে ঘষে যাচ্ছে, বাতাসও ধাক্কা দিচ্ছে, মেঝে আর বাতাসের সঙ্গে বস্তুটা ধাক্কা দিতে দিতে যাচ্ছে, ঘর্ষণ করতে করতে। তাহলে ঘর্ষণ বল আর যে আমি বল দিয়ে ঠেলছি, সেই প্রযুক্ত ঠেলা বল, এই দুটো বলের মধ্যে যদি একটা লব্ধি বল থাকবে, ধরো যদি আমি যেটা ধাক্কা দিয়েছি, যে বলে ঠেলেছি, সেটা যদি ঘর্ষণ বল থেকে বেশি হয়, তাহলে আমার এই ঠেলা বলের প্রভাবে বস্তুটা সামনের দিকে সরে যাবে। তো হঠাৎ করে ধাক্কা দেওয়ার ফলে বস্তুটা যদি কিছুটা সরে যায়, তাহলে বস্তুর মধ্যে একটা ত্বরণ সৃষ্টি হলো। তাহলে এই যে ধাক্কা বল আর এই যে ঘর্ষণ বল, এই দুটো বলের যে লব্ধি বল, অর্থাৎ কাটাকুটি বলের যে বলটুকু অবশিষ্ট রইল, সেই যে লব্ধি বল, সেই লব্ধি বলের প্রভাবেতেই বস্তুটা সরে যাচ্ছে। তাহলে এই লব্ধি বলটাই হচ্ছে কার্যকরী বল। তাহলে আমরা উদাহরণটা লিখি, মেঝেতে মেঝেতে একটি বস্তুকে ঠেলা দিয়ে সরালে এই প্রযুক্ত ঠেলা বল ও বস্তুর গতির বিরুদ্ধে বস্তুর গতির বিরুদ্ধে প্রযুক্ত মেঝে ও বাতাসের ঘর্ষণ বলের
ঘর্ষণ বলের লব্ধি বল হলো কার্যকরী। যদি বস্তুটা স্থির থাকতো, ধরো আমি ধাক্কা দিচ্ছি, বস্তুটা সরছে না, তাহলে তখন সেক্ষেত্রে কিন্তু আমার এই ধাক্কা বল বা ঠেলা বল আর মেঝের ঘর্ষণ বল এই দুটো মিলে একটা প্রতিমিত বল সংস্থা তৈরি করেছিল, কারণ তখন বস্তুটা স্থির ছিল। কিন্তু যদি আমার ঠেলার ফলে বস্তুটা সরে যায়, ঠেলা দিয়ে আমি সরাচ্ছি, মেঝেতে একটি বস্তুকে ঠেলা দিয়ে সরালে আমি সরাচ্ছি, তার মানে ঘর্ষণ বলের থেকে আমার ঠেলা বলটা বেশি হচ্ছে, তাহলে আমার ঠেলা বল থেকে ঘর্ষণ বলটা বিয়োগ করলে, বাদ দিলে যেটুকু লব্ধি বল পড়ে থাকবে, সেই লব্ধি বলটুকুর প্রভাবে বস্তুটা সরে যাচ্ছে। তাহলে বোঝা গেল যে প্রযুক্ত বলটা ওই ঠেলা বলটা আর ঘর্ষণ বলের যে লব্ধি বলটা, সেই বলটা এখানে কার্যকরী বল, ওই বলের প্রভাবেই গতি সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তাহলে কার্যকরী বল বা প্রতিমিত বল সম্পর্কে জানা গেল। এবার আমরা বলবো যে এই যে কার্যকরী বল আমরা পেলাম, এই কার্যকরী বলের ফলে বস্তুত গতি সৃষ্টি হয়। তো এখন আমাদের গতি কাকে বলে জানতে হবে। এই যে কার্যকরী বলের কথা বললাম, কার্যকরী বলের প্রভাবে ত্বরণ বা মন্দন সহ বস্তুর মধ্যে গতি সৃষ্টি হয়। তো গতি কাকে বলে আমাদেরকে জানতে হবে। না, যে বস্তু সময়ের সাপেক্ষে, যে বস্তু সময়ের সাপেক্ষে অবস্থান পরিবর্তন করছে, সেই বস্তুটাকে কি বলি আমরা, গতিশীল বস্তু বলি। আর তার অবস্থা কি বলা হয়, গতি। তাহলে আমরা প্রশ্নটা কি, গতি কাকে বলে। গতি কাকে বলে, ইহা কয় প্রকার। তাহলে উত্তরটা যেটা বললাম আমরা লিখি, যে বস্তু সময়ের সাপেক্ষে বা সময়ের পরিপ্রেক্ষিতে অবস্থান পরিবর্তন করে, মানে পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে, পারিপার্শ্বিক বস্তু যারা আছে তাদের সাপেক্ষে যদি কোনো বস্তু সময়ের পরিপ্রেক্ষিতে অবস্থান পরিবর্তন করে, তাহলে যে বস্তু সময়ের সাপেক্ষে আশেপাশের বস্তুর সাপেক্ষে সময়ের পরিপ্রেক্ষিতে লিখি, সময়ের সময়ের যে বস্তু সময়ের পরিপ্রেক্ষিতে পারিপার্শ্বিক বস্তু পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে অবস্থান পরিবর্তন, অবস্থান বলতে পজিশন, যে পজিশনে ছিল সেই পজিশনের পরিবর্তন হচ্ছে, অবস্থানের পরিবর্তন হচ্ছে। অবস্থান পরিবর্তন করে তাকে
গতিশীল বস্তু বলে। এবং গতিশীল বস্তুর অবস্থাকে বলে গতি। এবং গতিশীল বস্তুর বলে, তাহলে গতিশীল বস্তুর অবস্থাকে আমরা গতি বলি। গতি কয় প্রকার? না, সাধারণত গতি তিন প্রকার: চলন গতি, ঘূর্ণন গতি ও মিশ্র গতি। তাহলে প্রশ্নটা হলো গতি কয় প্রকার ও কি কি? সাধারণ কয় প্রকার ও কি কি? প্রশ্নটা তো লেখা হয়েছে, ইহা কয় প্রকার ও কি? তাহলে ইহা সাধারণত তিন প্রকার। সাধারণত গতি তিন প্রকার। যথা চলন গতি, ঘূর্ণন গতি, আর তিনে মিশ্র গতি। চলন গতি, ঘূর্ণন গতি ও মিশ্র গতি। আজকে আমাদের ক্লাসে এই পর্যন্তই পড়ানো হলো। পরের দিনকে আবার আমরা এই চলন গতি, ঘূর্ণন গতি, মিশ্র গতি কাকে বলে, উদাহরণ, আবার ঘূর্ণন গতি করকম কি কি, তাদের পার্থক্য, এগুলো সব নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্ত।